হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে এসেছি। আশা করি তোমাদের কাছে ড্রামাটা অনেক ভালো লাগবে। ড্রামাটা এতই সুন্দর হতে চলেছে যে তোমরা মুগ্ধ হতে বাধ্য হবে। তাহলে চলো বেশি বকাবকি না করে ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় একটা কফিনের পাশে তিনজন লোক বসে বসে কান্না করছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা সেই কফিনে থাকা ব্যক্তিটার জন্য শোক পালন করছে। তবে বাস্তবতা ছিল ভিন্ন। তারা এখানে সবাইকে দেখানোর জন্য কান্নাকাটি করছিল, তবে আসলেই তারা নিজেদের মধ্যে জুয়া খেলছিল আর হাসাহাসি করছিল। তখনই হঠাৎই সেখানে থাকা কফিনের মুখটা আপনা আপনি খুলে যায় আর সেখান থেকে বিয়ের সাজে একটা মেয়ে উঠে বসে। এভাবে কফিন থেকে মৃত ব্যক্তিকে উঠে আসতে দেখে সেখানে থাকা প্রত্যেককে ভয় পেয়ে যায়। আমাদের লেকের মাঝে একটা ছেলেকে দেখানো হয়। তাকে তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সে বিশাল টাওয়ারের থেকে পড়ে গিয়েছে, হয়তো সে এতক্ষণে মারাও গিয়েছে। এটা শুনে সেই ছেলেটা ফিরে তাকায় আর অদ্ভুত একটা হাসি দেয়। এই ছেলেটা হচ্ছে আমাদের ডাবার মেন লিড। তার নাম হচ্ছে লং। আমাদের আবারও সেই মেয়েটাকে দেখানো হয়। তার নাম হচ্ছে রোয়ান। রোয়ান এখানে থাকা যার কাছে যাচ্ছে সেই তাকে ভূত মনে করে ভয় পাচ্ছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে সে আসলে কোনো ভূত নয়, সে জীবিত মানুষ, তবে কেউ তার কথা বিশ্বাস করে না। তখনই আমাদের 1 ঘন্টা আগে দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা মডার্ন ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই। রোয়ান সেখানে তার একজন ফ্রেন্ডের কাছে যায় যে কিনা একটা ভার্চুয়াল গেম বানিয়েছিল। রোয়ান সেই গেমটা ট্রাই করতে চায় আর তার আগে সে 3টে উইশ করে। তার প্রথম উইশ ছিল সে অনেক সম্মানিত একজন ব্যক্তি হতে চায়, অর্থাৎ নোবেল লেডি। আর দ্বিতীয় উইশ ছিল সে অনেক টাকা পয়সার মালিক হতে চায়। আর থার্ড উইশ শোনার আগেই আমাদেরকে আবারও হিস্টোরিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে আসা হয়। রোয়ান সেখানে থাকা লোকেদের থেকে জানতে পারে সে আসলে একজন লেড এম্পিরিয়রের অনেক কাছের একজন মানুষ। এখানে তাদের থেকে নিজের পরিচয় শুনে রোয়ান বুঝতে পারে সে এখন তার 2টা উইশের মধ্যে একটা পূরণ করে ফেলেছে। এটা ভেবে রোয়ান অনেক খুশি হয়, তবে তার মনে পড়ে তার থার্ড উইশটা কি ছিল। যাই হোক, এরপর রোয়ান বাইরে হাঁটতে বের হয়। সে পুরো প্যালেসটা ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল এই গেম একদমই বাস্তবিক মনে হচ্ছে। সেখানে একটা জায়গায় লং সল্ট প্র্যাকটিস করছিল। রোয়ান তাকে দেখে বলতে থাকে এটা আমার থার্ড উইশ, একজন হ্যান্ডসাম একটা ছেলে। লংকে দেখতে দেখতে হঠাৎ রোয়ান পড়ে যেতে থাকলে লং তার কাছে এগিয়ে আসে। রোয়ান মনে করে লং হয়তো তাকে বাঁচাবে, কিন্তু লং তাকে ধরে না আর সে নিচে পড়ে যায়। তবে এতে লং এর কিছু যায় আসে না। সে উল্টে রোয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি সবার সাথে গেম খেলছো? আমি শুনলাম তুমি বিশাল টাওয়ার থেকে নিচে পড়ে গিয়েছো, তাহলে তুমি এখনো বেঁচে আছো কিভাবে? তখন রোয়ানের মনে পড়ে যায় সত্যিই তো সে একটা উঁচু টাওয়ার থেকে পড়ে গিয়েছিল। তখন সে নিজের অজান্তেই বলে ওঠে এটা তো অনেক উঁচু, কিন্তু তাহলে আমি এখনো সুস্থ কিভাবে আছি? এটা শুনে আবারও লং বলে তুমি কি আমার সাথে মজা করছো? আমি তো তোমাকে সেটাই জিজ্ঞাসা করছি, তুমি মরে গিয়ে আবার বেঁচে কিভাবে উঠলে? এখানে রোয়ান লংকে চিনতে পারে না, তাই সে তার পরিচয় জিজ্ঞাসা করে। তখন রোয়ান বুঝতে পারে যে লং আসলে তার হাজবেন্ড। রোয়ান এমন অদ্ভুত কথাবার্তায় লং অনেক রেগে যায় আর একটা তরোয়াল নিয়ে তাকে মারার জন্য যায়। তবে তখনই সেখানে লং এর গার্ড আর ওয়ানের মেডরা চলে আসে আর তারা কোনো রকম বুঝিয়ে এবারের মতো লংকে আটকে নেয়। এসব কিছুতে রোয়ান বুঝে গিয়েছিল সে কোনোভাবেই হিস্টোরিক্যাল ওয়ার্ল্ডে চলে এসেছে, অর্থাৎ এখন কোনো গেমের ভিতরে নেই। সে অনেক ভয় পেয়ে যায় আর ঘরে এসে বলতে থাকে আমি এখান থেকে চলে যাব। তখন তার মেয়েরা তাকে বোঝাতে থাকে তাদের বিয়েটা রাজা নিজে ঠিক করেছে আর লং প্রিন্স হওয়ার পাশাপাশি একজন জেনারেল, তাই সে চাইলেও এত সহজে এখান থেকে যেতে পারবে না। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে রোয়ানের ঘুম ভাঙলে সে চুপি চুপি বাহিরে যায়। সে হঠাৎ একটা ঘরের সামনে চলে আসে, যেখানে ভেতরে লং তার একজন মেড যার নাম হচ্ছে ইয়াগু তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। বাইরে থেকে মনে হচ্ছিল লং ইয়াগুকে অত্যাচার করছে। একটু পর যখন ইয়াগু মেডিসিন নিয়ে রোয়ানের কাছে আসে, তখন রোয়ান ইয়াগুকে বলতে থাকে তোমার কি হয়েছে? ইয়াগুর হাতে ব্যথা দেখে রোয়ান ভাবে লং হয়তো তাকে অত্যাচার করেছে। এতে করে সে লং এর উপর আরো বেশি রেগে যায়। ইয়াগু কথা বলতে পারতো না, তাই সে রোয়ানকে সরাসরি না করতে পারে না যে লং তাকে কিছুই করেনি। রোয়ান যেহেতু অনেক রেগে ছিল, তাই সে লং এর কাছে যেতে থাকে এর জবাবদিহিটা করার জন্য। তবে সে লং এর ঘরের বাইরে থেকে লং আর তার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে বুঝতে পারে তার এখানে জীবনের ঝুঁকি রয়েছে। এর আগে তাকে একবার কেউ মারার চেষ্টা করেছিল, তবে তখন সে বডিটা বেঁচে গিয়েছিল। তবে এবার যদি কেউ তাকে মারার চেষ্টা করে তাহলে সে নিজেই ব্যথা পাবে। তাই রোয়ান সিদ্ধান্ত নেয় এই জায়গা থেকে সে পালিয়ে যাবে। কথা মতো সে অনেক দামি জিনিসপত্র প্যাক করে আর প্যালেসের একটা কুকুর যাতায়াতের ছোট রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত লং তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। রোয়ান লংকে এটা সেটা বোঝানোর চেষ্টা করে, তবে লং বুঝে যায় রোয়ান সেখান থেকে পালানোর
চেষ্টা করছে। লং বুঝতে পেরে গিয়েছে, বুঝে রোয়ান সরাসরি বলে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এটা প্রাচীন যুগে হওয়ায় লং ডিভোর্স মানে বোঝে না। রোয়ান বিরক্ত হয়ে তাকে বুঝিয়ে বলে আমি তোমার সাথে বৈবাহিক জীবন বিচ্ছেদ করতে চাই। তখন লং বলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। 3 দিন পর একটা অনুষ্ঠান আছে যেখানে তোমার সাথে আমার দেখা হবে, তাই তুমি যদি ডিভোর্স নিতে চাও তাহলে তোমাকে 3 দিন অপেক্ষা করতে হবে। এসব বলে লং সেখান থেকে চলে যেতে চাইলে রোয়ান বলে আমাকে আগে এখান থেকে বের করো, দেখতেই তো পাচ্ছ আমি এখানে আটকে গিয়েছি। লং বিরক্ত হয়ে রোয়ানকে টেনে বার করে, তবে এতে করে তারা দুজনে অনেক ক্লোজ হয়ে যায়। লং নার্ভাস হয়ে জলদি সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে তার কাছে থাকা একটা কিচেন মাটিতে পড়ে যায়, যেটা আবার রোয়ান খুঁজে পায়। ওর পরের সিনে রোয়ানের কাছে একটা মেয়েড আসে আর তাকে একটা কাপড় দিয়ে বলে রাজা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে যাওয়ার জন্য লং তাকে এই পোশাকটা পাঠিয়েছে। এই ড্রেসটা পেয়ে রোয়ান বেশি খুশি হয় আর সেই জামাটা পরে সুন্দর করে রেডি হয়ে লং এর সামনে আসে। রোয়ানকে অনেক সুন্দর লাগছিল, তাই লং তার দিকে তাকিয়েই থাকে। রোয়ান কিছু বলতে যাবে তখন সেখানে রাজা চলে আসে। রোয়ান পরিস্থিতি বুঝতে পারে, সেখান থেকে রাজার সাথে সুন্দর সুন্দর কথা বলে, আর রাজার কথা দেখে আমরা বুঝতে পারি রাজাও রোয়ানকে অনেক বেশি পছন্দ করে। রাজা এখানে এসেছিল কারণ 3 দিন পর অনুষ্ঠানটা আজকেই ফিক্সড করা হয়েছে। পরের সিনে আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে লং আর রোয়ান একসাথে বসেছিল, তবে সেখানে থাকা মহিলারা সবাই রোয়ানকে বাজে বাজে কথা বলছিল। বিষয়টা বুঝতে পেরে রোয়ান তাদের কথাগুলো সুন্দর করে এড়িয়ে যেতে থাকে, তবে এসব কিছু লং বুঝতে পারে না, তাই সে রেগে যায়। রাজা তখন তাকে ধমক দিয়ে বসিয়ে দেয়। বিষয়টা সামলানোর জন্য রোয়ান তার সামনে থাকা ওয়াইন পান করতে থাকে আর লংকেও পান করতে বলে, তবে ওয়াইন খাওয়ার সাথে সাথে রোয়ান সেখানেই অজ্ঞান হয়ে যায়। রোয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আন্ডারেস অবস্থায় নিজের ঘরে দেখতে পায়। সামনে লং বসেছিল, যার জন্য রোয়ান ভাবে লং হয়তো তার ড্রেস চেঞ্জ করেছে, তাই সে লং এর উপর রেগে যায়। তখন সেখানে রোয়ানের মেড আসে আর লং আড়ালে চলে যায়। রোয়ান বুঝতে পারে সে লংকে ভুল বুঝেছে, আসলে তার মেডই তার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। রোয়ান এরপর ড্রেস পরে লং এর সাথে কথা বলতে আসে। এখান থেকে আমরা জানতে পারি রোয়ান যে ওয়াইনটা খেয়েছিল সেই ওয়াইনটা আসলে লং এর খাওয়ার কথা ছিল। লংকে কেউ এখানে বিষ দেওয়ার চেষ্টা করেছে, তবে ওয়াইনটা এক্সচেঞ্জ করে দেওয়ায় রোয়ান অসুস্থ হয়ে পড়ে। এটা শুনে রোয়ান লং এর উপর রেগে যায়। এখান থেকে রোয়ান জানতে পারে সেদিন যে লংকে ইয়োগুকে মারতে দেখেছিল সেটা আসলে তারা মারেনি তাকে। সেদিন তারা ইয়োগুকে কিছু জিজ্ঞাসা করছিল, তবে ইয়াগু ভয় পেয়ে গেছিল আর সে সেখান থেকে দূরে সরে যাচ্ছিল, তবে লং তাকে বাঁচিয়ে নেয় কারণ পিছনে ছুচালো কিছু ছিল যার জন্য ইয়াগু আঘাত পেতে পারত। আর ইয়াগুর হাতে যে ব্যথাটা ছিল তার জন্য লং দায়ী ছিল না। লং তো উল্টে ইয়াগুর হাতের আঘাতের জন্য তাকে মেডিসিন দিয়েছিল। এখানে তাদের দুজনের কথাবার্তা দেখে রোয়ান বুঝতে পারে তাকে আসলে অন্য কেউ মারার চেষ্টা করছিল, কিন্তু এখন লংকে কে মারার চেষ্টা করছে সেটাই এখন জানার চেষ্টা করছিল। তবে কে তাকে এই ওয়ার্ল্ডে মারার চেষ্টা করছিল সেটাই রোয়ান ভাবতে থাকে। লং সেখানে কিচেনটা দেখতে পায়। সে রোয়ানকে জিজ্ঞাসা করে তুমি এটা কোথায় পেলে? রোয়ান বলে এটা তোমার নয়, আমি তো ভেবেছিলাম এটা তোমার। আচ্ছা এটা তোমার না হলে তুমি আমাকে এটা দিয়ে দাও। লং তখন বলে এটা আমার মায়ের। যাই হোক, লং সেখান থেকে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে রোয়ান সম্পর্কে ইনভেস্টিগেশন করতে থাকে। সেখানে লগের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় আগে ইয়াগো কথা বলতে পারতো, তবে আগে সে একবার অন্যায় করে ফেলায় রোয়ান তাকে একটা স্যুপ খাইয়েছিল, যার পর থেকে ইয়াগো আর কথা বলতে পারতো না। অর্থাৎ আগে রোয়ান অতটাও ভালো মানুষ ছিল না। তাদের এসব কথাবার্তা আবার বাইরে থেকে রোয়ান শুনতে পায়। সে অনেক মন খারাপ করে ঘরে এসে ভাবতে থাকে সে আগে এতটাই কি খারাপ ছিল। সে মন খারাপ করে এখান থেকে চলে যেতে যাবে তখন আমরা লং এর অ্যাসিস্ট্যান্টকে বলতে শুনি রোয়ান অনেক খারাপ, তাই আমি তাকে মারার জন্য তার ঘরে অনেক রকম ট্র্যাপ ঠিক করে ফেলেছি। সে যদি একটা ট্র্যাপে পড়ে বেঁচে যায় তারপরেও অন্য একটা ট্র্যাপে পড়ে মারা যাবে। দেখা যায় এটা সত্যি, রোয়ান একটা ট্র্যাপে পা দিয়ে ফেলে, তার উপর থেকে কোনো একটা ভারী জিনিস পড়তে যায়, তবে ঠিক সময় লং এসে তাকে বাঁচিয়ে নেয়। এভাবে সে অনেকগুলো ট্র্যাপে পা দিয়ে ফেলে আর লং তাকে সবগুলো থেকে বাঁচিয়ে নেয়। রোয়ান লংকে ধন্যবাদ দিয়ে সে সেখান থেকে চলে যায়। আমাদের সকালের দৃশ্য দেখানো হয় যেখানে লংকে তার গার্ড এসে বলে রোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা রোয়ানকে দেখতে পাই যে কিনা বাজারে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। রোয়ান বলছিল আমি যেহেতু হিস্টোরিক্যাল ওয়ার্ল্ডে চলে এসেছি তাহলে ভালো মতো এটা এনজয় করি। সে বাড়ি থেকে আসার সময় বাড়িতে একটা চিঠি রেখে এসেছিল যেটা বর্তমানে লং পড়ছিল, যেখানে রোয়ান সবার কাছ থেকে ক্ষমা চেয়ে এসেছিল আর বলছিল আমি চলে যাচ্ছি, কেউ আমাকে খোঁজার চেষ্টা করো না। এটা শুনে সবাই হতাশ হয়ে যায়, তবে লং বলে তাকে যেভাবেই হোক খুঁজে বার করো, আমি তার কাছ থেকে এক্সপ্লেনেশন জানতে চাই। এদিকে একটা দোকানের সামনে অনেক ভিড় দেখে রোয়ান সেখানে যায়। এখানে একজন ফেমাস স্টোরি টেলার
টেলার রয়েছে, সে সবাইকে অনেক ভালো ভালো স্টোরি শোনায়। লোকজনের এসব কথায় রোয়ান ইচ্ছা হয় সে স্টোরি টেলারের কাছ থেকে স্টোরি শোনানোর, তাই সে লুকিয়ে সে দোকানের ভিতর ঢুকে পড়ে, যেখানে আগে অনেকগুলো ভালো ভালো খাবার রাখা ছিল। রোয়ান সেখান থেকে কিছু খাবার খেয়ে নেয় আর পরে বুঝতে পারে পর্দার আড়ালে কেউ একজন বসে আছে। রোয়ান ভাবে সেখানে হয়তো বা সে বিখ্যাত স্টোরি টেলার রয়েছে, তাই সে তার সাথে কথা বলার জন্য যায়। তবে পর্দার আড়ালে গিয়ে দেখতে সেখানে তো একটা পুতুল রাখা রয়েছে। তখনই সেই ঘরে কিছু লোক চলে আসে আর তাদের কথাবার্তা দেখে রোয়ান বুঝতে পারে যে স্টোরি টেলারের স্টোরি শোনানোর কথা ছিল সে নাকি এখান থেকে পালিয়ে গিয়েছে। লোকগুলো এখান থেকে যাওয়ার পর রোয়ান যখন আস্তে আস্তে সেই ঘর থেকে বের হতে থাকে তখন সেখানে একটা ছেলে চলে আসে আর তাকে উঠিয়ে নিয়ে যায়। রোয়ান তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে যা মনে করছে সে আসলে তা নয়, তবে ছেলেটা কোনো কথা না শুনে তাকে একদম মঞ্চে পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে রোয়ানকে সেখানে স্টোরি টেলিং করতে হয়। তার গল্পটা অনেক সুন্দর হয়, যার কারণে সেখানে থাকা সবাই তার প্রশংসা করতে থাকে। সে যখন রেস্টরুমে রেস্ট নিচ্ছিল তখন তার কাছে সেই ছেলেটা আবারও আসে। এই ছেলেটা যেহেতু রোয়ানকে পিঠে করে নিয়েছিল তাই সে বুঝতে পেরে যায় রোয়ান আসলে একটা মেয়ে, তবে এতে তার কোনো সমস্যা ছিল না। ছেলেটা রোয়ানকে অনেকগুলো টাকাও অফার করে আর বলে আপনি এখানে থেকে যান আর এখানে থেকে স্টোরি টেলিং করুন, কারণ আপনার ভয়েস অনেক সুন্দর, সবাই আপনার ভয়েস অনেক পছন্দ করেছে। এতগুলো টাকা দেখে রোয়ান রাজি হয়ে যায় স্টোরি টেলিং করতে। এদিকে লং আর বাকিরা রোয়ানকে পুরো মার্কেট জুড়ে খুঁজে বেড়াচ্ছিল। তারা সবাইকে রোয়ানের বর্ণনা দিয়ে তার কথা জিজ্ঞাসা করছিল, তবে কেউ তাকে দেখেনি, কারণ রোয়ান তো এখানে ছেলেদের ছদ্মবেশে এসেছিল। তবে এক পর্যায়ে ইয়াগো কোথা থেকে আসে তাদের সবাইকে নিয়ে একটা দোকানে যায়। তারা সবাই সেখানে গিয়ে দেখতে পায় রোয়ান সেই ছেলেটার সাথে বসে খাবার খাচ্ছে। তাদের দুজনকে এতটা ক্লোজ ভাবে কথা বলতে দেখে লং অনেক রেগে যায়। এর পরের সিনে রোয়ানকে আমাদের দেখানো হয় সে যখন একা একা মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল তখন সে তার সামনে লংকে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে এটা তার চোখের ভ্রম ছিল। হঠাৎ তার হাতে কিছু একটা পড়ে গেলে সে যখন তোলার জন্য নিচু হয় তখন সেখানে লং চলে আসে। লং তাকে তার সাথে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, তবে রোয়ান বলে আমি ওই বাড়িতে ফিরে যাব না। লং তাকে এর কারণ জিজ্ঞাসা করলে রোয়ান বলে আমি অনেক খারাপ একটা মেয়ে, আমি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করি, আমার সেখানে যাওয়া উচিত নয়। লং তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। তখন সেখানে হোটেলে সেই ছেলেটা চলে আসে। সেই ছেলেটার নাম হচ্ছে শিয়াও। শিয়াও রোয়ানকে তার সাথে নিয়ে যায়। দোকানে এসে শিয়াও আর রোয়ান একসঙ্গে ড্রিঙ্ক করছিল। শিয়ান বলে আমি অনেক আগে এই দোকানটা খুলেছিলাম, তবে এখন এই দোকানটা একদমই ভালোভাবে চলছে না। আমি বুঝতে পেরেছি তুমি অনেক ট্যালেন্টেড, তুমি আমার মাস্টার হয়ে যাও, তাহলে আমরা দুজনে মিলে এই দোকানটাকে ভালোভাবে চালাতে পারবো। রোয়ান এতে রাজি হয়ে যায়। এরপর তারা একটা পোস্টার লিখে বাইরে টাঙিয়ে রাখে। পোস্টারে লেখা ছিল এখানে তাদের কাজের জন্য কিছু লোকের প্রয়োজন। তবে সকাল হতেই দেখা যায় ইয়াগো সহ রোয়ানের বাকি সমস্ত মেয়েরা এখানে চলে এসেছে। রোয়ান তাদের এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় তারা এখানে চাকরির পোস্টার দেখে এসেছে। রোয়ান বলে তারা এখানে কেন কাজ করবে। উত্তরে তারা জানায় তাদের একটা চাকরির প্রয়োজন, তাই তারা এখানে কাজ করতে এসেছে। তখনই আবার কোথা থেকে লং চলে আসে আর বলে সেও এখানে চাকরি করতে চায়। রোয়ান কাউকে এমনি এমনি চাকরি দিতে চায় না। সে বলে তোমাদের সবার একটা ইন্টারভিউ দেয়া লাগবে, যারা সেই ইন্টারভিউতে পাশ করবে তাদেরকেই চাকরি দেয়া হবে। তাদের মধ্যে যে ছেলে মেড ছিল সে অনেক ভালো রান্না করতে পারতো, তাই সে সেখানে মাংস রান্না করে। তবে সেই মাংস খাওয়া নিয়ে শিয়াও আর লং এর মাঝে একটা ঝামেলা হয়ে যায়। সেখানে যে মেড ছিল সে ভালোভাবে চা বানাতে পারতো, তাই সে চা বানায়। তবে সেই চা খাওয়া নিয়েও শিয়াও আর লং এর মাঝখানে ঝগড়া হয়ে যায়। তাদের এই ঝামেলা দেখে রোয়ান রাগ করে লংকে সেই হোটেল থেকে বের করে দেয়। এরপর শিয়াও একটা বাঁশি বাজাতে থাকে আর ইয়াগো সেটা তালে তালে মার্শাল আর্টের মাধ্যমে ডান্স করতে থাকে। তবে এক পর্যায়ে এসে ইয়াগো রোয়ানের দিকে তরোয়াল নিয়ে যায়, যেটা শিয়াও তার কৌশলে বাঁশির মাধ্যমে সরিয়ে দেয়। এখানে ইয়াগো আর শিয়াও দুজনের আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল। এই বিষয়টা আমরা সামনে গেলেই ভালোভাবে বুঝতে পারবো। এর পরের সিনে আমাদের দেখানো হয় ইয়াগো একটা মেডিসিন টেস্ট করে আর সেই টেস্ট করার পর রোয়ানকে বলে এটাতে কোনো সমস্যা নেই, আপনি চাইলে এটা খেতে পারেন। রোয়ান তাকে সেই মেডিসিন রেখে যেতে বলে। ইয়াগো সেখান থেকে চলে যাওয়ার পর রোয়ান সেই মেডিসিনটা ফেলে দেয়। এর পরের সিনে আমাদের লং এর গার্ডকে বিশাও টাওয়ারের ইনভেস্টিগেশন করতে দেখানো হয়। সে সেখানে কিছু খোঁজাখুঁজি করছিল, হঠাৎই সেখানে একটা পাউচ পড়ে থাকতে দেখে। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। হোটেলে আবারও রোয়ান স্টোরি টেলিং করে সবাইকে স্টোরি বলে শোনাচ্ছিল আর সব সময়ের মতো আবারও তার স্টোরি লোকেদের অনেক বেশি পছন্দ হয়। সেখানে ইয়াগো সহ বাকি মেয়েরাও কাজ করছিল। ইয়াগো রোয়ানের জন্য নানা মেডিসিন তৈরি করতে থাকে। আমরা ইয়াগোর সাথে বাকি যে দুজন মেড ছিল তাদেরকেও দেখতে পাই। সেখানকার ছেলে মেয়েটা দুটো তীর নিয়ে প্র্যাকটিস করছিল। হঠাৎই সে
রাস্তায় ইয়াগু চলে আসে আর সে তীরগুলো তার দিকে লাগতেই যাবে, তখন ইয়াগু তার মার্শাল আর্টের মাধ্যমে খুব সহজেই সেই তীরগুলো থেকে বেঁচে যায়। তবে এতে করে সে মাটিতে পড়ে যায়, অ্যাক্সিডেন্টলি তার গলা থেকে আওয়াজ বেরিয়ে হয়ে আসে। এটা শুনে বাকি মেয়েরা অনেক খুশি হয়ে যায়, ইয়াগু নিজেও অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে সে আবারও কথা বলতে পারে। তখন সেখানে রোয়ান আসে আর বলে আসলে সে ইয়াগুর জন্য কিছু একটা করতে চাইছিল। রোয়ান বলে আমি দুঃখিত, আমার জন্য তুমি এতদিন কথা বলতে পারোনি। আমরা জানতে পারি ইয়াগু যে রোয়ানের জন্য যে মেডিসিন টেস্ট করতো বা যে মেডিসিন তৈরি করতো সেগুলোর মাধ্যমে রোয়ান তারই ট্রিটমেন্ট করছিল। আমাদের লংকে দেখানো হয়, তার কাছে তার গার্ড এসে গত রাতে পাওয়া পাউচটা দেখায়। এখানে তারা দুজনে রোয়ানের উপর থেকে পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। লং এর মায়ের সাথেও কিছু একটা হয়েছিল এবং রোয়ানের এই গেস্টের সাথে রোয়ানের মায়ের মৃত্যু কোনো সম্পর্ক আছে। যাই হোক, রাতের দৃশ্য দেখানো হয়। রোয়ান একা একা বসে কালকে কি স্টোরি বলবে সেটা ভাবার চেষ্টা করছিল। তখন সে খেয়াল করে কেউ হয়তো তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে বাইরে যায়, তবে বাইরে সে কাউকে দেখতে পায় না। তবে সে অনুভব করতে পারে এই মাত্র কেউ এখান থেকে পালিয়ে গিয়েছে। তাই সে চারপাশটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ইয়াগুর ঘরে চলে আসে, যেখানে ইয়াগু তখন চান করছিল। রোয়ান ইয়াগুকে জিজ্ঞাসা করে সে এখানে কাউকে যেতে বা আসতে দেখেছে কিনা। ইয়াগু বলে আমি এখানে কাউকেই দেখিনি, আমি তো অনেকক্ষণ ধরেই এখানে আছি, হয়তো বা আপনার কোথাও ভুল হয়েছে। রোয়ান ইয়াগুর থেকে ক্ষমা চেয়ে এসে সেখান থেকে চলে যায়। রোয়ান সেখান থেকে চলে যাওয়ার পর ইয়াগু বলে সে চলে গিয়েছে, তুমি বেরিয়ে এসো। দেখা যায় শিয়াও ইয়াগুর বাথটবের মধ্যে লুকিয়েছিল। ইয়াগু শিয়াওকে বলে তুমি রোয়ানের থেকে দূরে থাকো, তার জীবন শুধুমাত্র আমার। শিয়াও দেখা যাক বলে সেখান থেকে চলে যায়। আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আজকে হোটেলে একটা নতুন শো এর আয়োজন করা হয়েছিল। সেখানে 3 জন ছেলে ছিল, তারা সেখানে ডান্স করছিল আর মেয়েরা তাদের দেখে অনেক আনন্দ করছিল। এখানে সব মেয়েদের মাঝে রোয়ানও মুখে একটা কাপড় বেঁধে সেই শো এর মধ্যে এনজয় করছিল। তবে তখনই সেখানে লং চলে আসে আর লং এর সাথে সব সময়ের মতো রোয়ানের ঝামেলা হয়। আমরা কিছুক্ষণ পরে দৃশ্য দেখতে পাই, যেখানে রোয়ান সেই ছেলেদের সাথে কানামাছি খেলছিল। হঠাৎ সেখানে লং চলে আসে আর রোয়ান সেই ছেলেদেরকে ধরার বদলে লংকে ধরে। এরপর আর কি শুরু হয়ে যায় সেই ডান্স বয় আর লং এর মাঝে কম্পিটিশন। তারা সবাই রোয়ানকে নিয়ে টানাটানি করতে থাকে। ডান্স করা বয়েরা নিজেদের ট্যালেন্ট সম্পর্কে বলতে থাকে আর লং নিজের সম্পর্কে বলতে থাকে। এইভাবেই ঝগড়ার এক পর্যায়ে লং এর কাছে থাকা সেই পাউচটা ডান্সিং বয়ের মাধ্যমে একজনের কাছে চলে যায় আর সেটা নিয়ে বর্ণনা দিতে থাকে সে। লং বলে এই পাউডারটা যে স্মেল রয়েছে তার 3 বছর আগে তৈরি করা হতো। তবে ডান্সিং বয় সেই স্মেল নিয়ে বলে কে বলেছে, বোঝাই যাচ্ছে যে এটা খুবই ফ্রেশ, অর্থাৎ এটা সম্প্রতি বানানো হয়েছে। এখানে যেহেতু ডান্সিং বয়দের মধ্যে কেউই জানতো না লং এর আসল পরিচয়, তাই তারা লং আর তার মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। এখানে দুই দলের মধ্যে একটা হাতাহাতি হয়ে যায়। তবে যখন ডান্সিং বয়রা জানতে পারে লং এর আসল পরিচয় কি, তখন তারা লং এর চোখে একটা পাউডার ছড়িয়ে দেয়। রোয়ান বুঝতে পারে এখানে অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে, তাই সেই লংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা একটা নদীর ধারে গিয়ে আশ্রয় নেয়। সেখানে লং তার চোখে ঝাপসা দেখছিল, তাই রোয়ান তার সেবা করতে থাকে। এখানে রোয়ান আর লং দুজনেই অনেক ক্লোজ হয়ে যায় আর তাদের দুজনের হার্টবিটও অনেক বেড়ে যায়। তাই তারা দুজনে তাড়াতাড়ি করে সরে যায়। তখনই কিছু মিলিটারি এসে তাদেরকে আটকে নেয় আর বলে তোমাদের সাহস কিভাবে হলো মিলিটারিদের রেস্ট্রিকশন এই এরিয়াতে আসার। এরপরে সিনে আমাদের দেখানো হয় লং আর রোয়ানকে একসাথে বেঁধে রাখা হয়েছে। এখানে তারা নিজেদের মাঝে ঝগড়া করতে থাকে। রোয়ান বলতে থাকে তোমার জন্য আজকে আমাদের এখানে আটকে রাখা হয়েছে, কি এমন দরকার ছিল তোমার সেখানে ঝামেলা করার। লং বলে ওরা আমার মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল, আমি কি চুপ করে বসে থাকবো নাকি। এভাবে ঝগড়া করতে করতে হঠাৎ রোয়ান নিজেকে ছাড়িয়ে ফেলে আর লং যেহেতু নিজেকে ছাড়াতে পারেনি, তাই রোয়ান এর সুবিধা নিয়ে লং এর উপরে চেপে বসে আর তার কপালে টোকা দিতে থাকে। তখনই সেখানে রাজা এবং রোয়ানের একজন ভাই চলে আসে। রোয়ানের এই ভাইয়ের নাম হলো কং, সে এখানকার একজন জেনারেল ছিল। তারা দুজনে রোয়ান আর লংকে এইভাবে দেখে অনেক বিব্রত হয়ে যায়। এরপরের সিনে দেখানো হয় কং রোয়ানের সাথে কথা বলছিল। কং কোনোভাবে জানতে পেরেছিল রোয়ান বিশাল টাওয়ার থেকে নিচে পড়ে গিয়েছিল, তাই সে রোয়ানকে বলতে থাকে লং কি তোমাকে অনেক বেশি বিরক্ত করছে যে তুমি সুইসাইড করার জন্য সেই টাওয়ার থেকে লাফ দিয়েছো। রোয়ান বলে আমি সুইসাইড কেন করতে যাব। কং জিজ্ঞাসা করে তুমি কি কোথাও ব্যথা পেয়েছো, তোমার হাড়গোড় গুলো কি সব ভেঙে গিয়েছে। রোয়ান বলে আমার হাড়গোড় সব ঠিক আছে আর আমার মেমোরি লস হয়েছে। কং নিজের বডি দেখিয়ে বলে তুমি সবাইকে ভুলে গেলেও নিশ্চয়ই তোমার এই ভাইকে ভুলে যাওনি। রোয়ান কি করবে বুঝতে পায় না, তাই সেই বিষয়টা কোনো রকম সামলে নেয়। এরপর আমাদের রাজা আর লংকে দেখানো হয়, ওরা দুজনে মিলে কোনো একটা কেস নিয়ে কথা বলছিল, হয়তো তাদের পাশের রাজ্যের উপর আক্রমণ করতে যাবে। এই বিষয়টা নিয়ে রাজা আর
লং কথা বলছিল। তখন সেখানে রোয়ান আর কং চলে আসে। আমরা আগেও দেখেছি লং এর থেকে রাজা রোয়ানকে বেশি পছন্দ করত। তারা সেখানে কথা বলছিল, তখনই সেখানে একজন আন্টি চলে আসে। রাজা এই মহিলাকে অনেক বেশি সম্মান করত। এই আন্টি এসে লংকে তার জায়গা থেকে পদত্যাগ করতে বলে। রোয়ান তার প্রতিবাদ করতে আসলে আন্টি তাকে থাপ্পড় মারার জন্য লং এতক্ষণ চুপ থাকলেও যখন সে দেখে আন্টি রোয়ানকে মারার চেষ্টা করছে তখন সে আন্টির হাত ধরে ফেলে। এতে করে আন্টি আরো বেশি রেগে যায়। এভাবে কথায় কথায় লং এর মায়ের কথা বেরিয়ে আসে। লং আন্টিকে সে সমস্ত কিছু আরো বলতে বলে, তবে রাজা তাকে চুপ করতে বলে। লং এর জোড়াজুড়িতে আন্টি তাদের বলতে শুরু করে লং এর মা একজন বিশ্বাসঘাতক ছিল, সে রাজাকে মারার চেষ্টা করেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লং এর মা তখন সেই সময়ের রানী ছিল। তার কাছে কেউ একজন কোন একটা খবর নিয়ে আসলে রানী সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর বর্তমানে যে আছে সে খাবার খায়, আর হঠাৎ করে তার বিষক্রিয়া শুরু হয়ে যায়। কিছুক্ষণ আগেই তো রানী এখান থেকে চলে গেল, আর রাজার জন্য রানী নিজের হাতে সেই খাবারটা তৈরি করেছে। সবাই রানীকে সন্দেহ করতে থাকে, সেই খাবারটা হয়তো রাজার জন্য তৈরি করা হয়েছে যাতে রাজাকে মারতে পারে। এটা শুনে সবাই রানীকে দোষারোপ করতে থাকে। রানী চেষ্টা করেও এটা কোনোভাবেই প্রমাণ করতে পারে না যে সে এই বিষটা মেশায়নি। এই অপবাদ মেনে নিতে না পারে সে বিশাল টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এমন সবকিছু চুক্তি শুনে রোয়ান তো হেসে ওঠে। সবাই তার হাসি শুনে অনেক রেগে যায় আর তার কারণ জিজ্ঞাসা করে। রোয়ান বলে এটা তো লজিক্যালি একটা কথা, রানী রান্না করেছে কিন্তু সে তো রাজা পর্যন্ত খাবারটা দেয়নি। রাজা পর্যন্ত খাবারটা পৌঁছেছে মেয়েরা, তারাই হয়তো খাবারের মধ্যে বিষ মিশিয়েছে। আবার অন্য কেউ তো খাবারে বিষ মেশাতে পারে, কারণ রাজার তো অনেক শত্রু থাকে। এখানে কোনো প্রমাণ ছাড়াই কিভাবে রানীকে রাজাকে মেরে ফেলার দোষ দেওয়া হলো? তাদের এসব কথায় লং অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ সে তার মাকে অনেক বেশি ভালোবাসত। তখন রাজা বলে সেই সময় গুজব উঠেছিল রানীর অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে, যাতে রানীর আর কোনো মান সম্মানে ক্ষতি না হয়, তাই সে সময় সেই কেসটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। রোয়ান আর লং মিলে রাজার কাছে অনুরোধ করে কিছুদিন সময় চায় এই বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য। রাজা এখানে তাদের দুজনের জন্য এতে রাজি হয়ে যায়। এরপরে লং আর রোয়ান সেই জায়গায় থেকে বেরিয়ে আসে। পথে লং অনেক জোরে জোরে হাঁটছিল, রোয়ান তার সঙ্গে হেঁটে পারছিল না। রোয়ান লংকে একটু আস্তে আস্তে হেঁটে যেতে বলে, তবে লং বলে তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি পরে এসো, কিন্তু আমাকে বিরক্ত করো না। লং এর সাথে হেঁটে না পেরে রোয়ান মাটিতে বসে পড়ে আর বলে আমি পায়ে ব্যথা পেয়েছি, তাই আমি আর হাঁটতে পারবো না। তখন বেচারা লং আর কি করবে, সে আবার ফেরত এসে রোয়ানকে পিঠে করে নিয়ে হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তারা দুজনে নদীর ধারে একটা জায়গায় আশ্রয় নেয়। সেখানে লং রোয়ানকে তার মায়ের গল্প বলতে থাকে। লং বলে যে ঘটনা ঘটেছিল তখন আমি অনেক ছোট ছিলাম, আমি এই সম্পর্কে কিছুই বুঝতে পারিনি। তবে আমাদের একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সব দাসীরা আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করত। অনেক শীতের মধ্যেও আমাদের ঘরে কোনো আলো ছিল না, আর না ছিল কোনো খাবার, এমনকি একটা চাদর পর্যন্তও ছিল না। তখন আমার মা আমাকে জড়িয়ে ধরে বসে থাকতো। এভাবেই সময় কাটতে থাকে। আমি বড় হয়ে যাই। রাজা একদিন হঠাৎ তোমার সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। তবে বিয়ের দিন বিশাল টাওয়ার থেকে আমার সামনে আমার মা লাফ দেয়। আমি আমার মায়ের মৃত্যুর শোক পর্যন্ত পালন করতে পারিনি, কারণ রাজার আদেশ ছিল তোমাকে বিয়ে করার। এই কারণে আমি তোমাকে অপছন্দ করতাম। তাছাড়াও তোমাকে অপছন্দ করার আর কোনোই কারণ নেই। এভাবেই কথা বলতে বলতে তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি তখন অন্যদিকে মোড় নেবে। তখনই সেখানে কিছু মুখোশ পরা লোক তাদের উপর হামলা করে দেয়। লং তাদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয়। তখন রোয়ানের মেমোরিতে কিছুতে অ্যাড হয়ে যায়, যেখানে সে বুঝতে পারে লং এর মায়ের মৃত্যুর ঘটনা সম্পর্কে আগে রোয়ান কিছু একটা জানতো। তাই রোয়ান লংকে বলে আমার মেমোরি চলে গিয়েছে, তাই হয়তোবা আমি তোমাকে সাহায্য করতে পারছি না। তবে আমার মনে হয় আমার মেমোরি ফিরে আসলে আমি এর সম্পর্কে অনেক ভালো একটা তথ্য দিতে পারি। হঠাৎ একটা কথা মনে পড়ে গেলে সে তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। লং তাকে জিজ্ঞাসা করে তোমার না পায়ে ব্যথা ছিল, তাহলে তুমি দৌড়াচ্ছ কিভাবে? রোয়ান বলে এখন ঠিক হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি এসো। এরপর দেখা যায় রোয়ান আর লং তাদের ঘরে কিছু একটা খোঁজাখুঁজি করছে, তবে রোয়ানের স্পষ্ট কিছু মনে পড়ছে না। তাই তারা সেখানে খোঁজাখুঁজি করে কিছুই পায় না। আমরা লং এর গার্ড এবং রোয়ানের মেটদের দেখতে পাই। তারা যেহেতু এখানে ছিল না, তাই তার মেটদের আর কোনো কাজ ছিল না। তারা বসে বসে সেখানে জুয়া খেলছিল, ঠিক আগের মতো। আমাদেরকে ইয়াগুকে দেখানো হয় সে জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ সে অনুভব করে তার আশেপাশে কেউ একটা আছে, তাই সে ওটা অনুসরণ করতে করতে হঠাৎ একটা ফাঁদে পা দিয়ে ফেলে। আমাদের শিয়াওকে দেখানো হয় সে নদীর ধারে একজন মুখোশ পরা লোকের সঙ্গে দেখা করে। শিয়াও তাকে মাস্টার বলে ডাকে।
ডাকছিল, তবে এই মাস্টারটা কে তা আমাদের দেখানো হয় না। শিয়াওয়ের মাস্টার তাকে সাবধান করে বলে, তুমি তোমার কাজ ঠিক মতো করো। প্রিন্স আর প্রিন্সেস দুজনেই এখন তোমার কাছে আছে। তুমি যদি এখন তোমার কাজটা ঠিক মতো না করতে পারো তাহলে এর ফল ভালো হবে না। আমরা বুঝতে পারি শিয়াওয়ের হোটেল চালানো এবং তার রোয়ানকে এতদিন টাকা দিয়ে স্টোরি টেলারের কাজে রাখা, তার কাছে এসব কিছুই মূলত পরিকল্পনার অংশ ছিল। যাই হোক, শিয়াও সেখান থেকে আসার সময় ইয়াগুকে ফাঁদে আটকে পড়ে থাকতে দেখে আর এরপর সে তাকে বাঁচিয়ে নেয়। ইয়াগু তাকে জিজ্ঞাসা করে, তুমি জঙ্গলে কোথায় এসেছিলে? উত্তরে শিয়াও বলে, আমার বিষয়ে তোমার না জানলেও চলবে। তুমি চাইলেও তুমি তোমার উদ্দেশ্য বদলাতে পারো। তুমি চাইলে তোমার কাজ না করে থাকতে পারো, তবে আমার জীবন এতটা সহজ নয়, তাই আমার সঙ্গে তোমার জীবন জড়াতে এসো না। এটা বলে শিয়াও সেখান থেকে চলে যেতে থাকে। হঠাৎ ইয়াগু বলে, আমি যদি আমার লক্ষ্য বাদ দিয়ে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করি। তখন ইয়াগুর কথা শুনে শিয়াও ইয়াগুর দিকে ফিরে তাকায়। আমরা আবারও লং আর রোয়ানকে দেখতে পাই। তারা দুজনে একটা লাইব্রেরিতে কিছু খোঁজাখুঁজি করছিল। খোঁজাখুঁজি করতে করতে তারা নিজেদের মাঝে কথা বলছিল। তারা সেখানে কিছু কাগজ পায় যেখানে ভালোবাসার কিছু উদ্দেশ্য লেখা ছিল। রোয়ান সেগুলো পড়ে পড়ে শোনাচ্ছিল, তবে হঠাৎ সে থেমে যায়। লং তার থেকে কাগজগুলো নিয়ে পড়তে থাকে। তখন সে খেয়াল করে কাগজগুলোর নিচে যে নামটা লেখা আছে সেটা রোয়ানের, অর্থাৎ এই কথাগুলো আগের রোয়ান লিখেছিল। রোয়ান বুঝতে পারে আগের রোয়ান যতই খারাপ হোক না কেন সে লংকে অনেক ভালোবাসতো। লং এই বিষয়টা বুঝতে পারে, তাই সে রোয়ানকে এই বিষয় নিয়ে খেপাতে থাকে। তবে রোয়ান বলে, আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তাই আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না। এভাবেই কথা বলতে বলতে তারা দুজনে একটা সিক্রেট গেট ওপেন করে ফেলে। তারা দুজনে সেই সিক্রেট রুমে যায় আর সেই জায়গাটা ভালো করে খুঁজতে থাকে। লং সেখানে একটা কাগজ খুঁজে পায় যেটা সে নিজের কাছে লুকিয়ে রাখে। তারা সেখানে খোঁজাখুঁজি করে তেমন কিছুই পায় না। তবে তখন রোয়ানের চোখ পড়ে একটা ফাঁকা জায়গার দিকে। সে সেখানে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে আর বলে, এখানে একটা পেন্টিং ছিল যেটা কিছুক্ষণ আগে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সে সময় আমরা বাহিরে শিয়াও আর ইয়াগুকে মুখোশ পরে নিজেদের মাঝে একটা পেন্টিং নিয়ে লড়াই করতে দেখতে পাই। তারা দুজনে সেই পেন্টিংটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ইয়াগু শিয়াওকে বলে, আমি তোমাকে পেন্টিংটা দিয়ে দেব, তবে তার আগে তুমি আমাকে সত্যি করে বলো তুমি কার হয়ে কাজ করো। তবে শিয়াও কিছুতেই তার মাস্টারের নাম বলতে চায় না। সেখানে তারা নিজেদের মাঝে লড়াই করতে থাকে। দুজনেই মার্শাল আর্টে অনেক ভালো ছিল। বাহিরে যে ফাইট চলছে সেটা আবার ভিতর থেকে লং আর রোয়ানও বুঝতে পারে। লং রোয়ানকে ভিতরে থাকতে বলে বাহিরে যায়। বাহিরে গিয়ে তার সাথে ইয়াগুর লড়াই হয়। লং অনেক ভালো মার্শাল আর্ট জানতো, যেহেতু সে একজন জেনারেল ছিল, তাই সে ইয়াগুকে সহজেই হারিয়ে দেয়। সে সময় আবার সেই সিক্রেট রুম থেকে রোয়ান বাহিরে বেরিয়ে আসে, তাই লং এর দৃষ্টি তার দিকে যায়। সেই সুযোগে লংকে ইয়াগু আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তবে তাড়াতাড়িতে সে সেই পেন্টিংটা নিয়ে যেতে পারে না। পেন্টিংটা সেখানেই পড়ে থাকে। রোয়ান আর লং সেই পেন্টিংটা খোলে। সেখানে বিশাও টাওয়ারের উপর লং এর মা দাঁড়িয়েছিল আর তাকে লং দেখছিল। এরকম একটা ছবি আঁকা ছিল। লং তার মায়ের সম্পর্কে বলতে থাকে। তার মা বিশাও টাওয়ারের তার ডান্স প্র্যাকটিস করত। লং তার মার সম্পর্কে বলছিল, তবে হঠাৎই তার বুকে ব্যথা হতে থাকে। ইয়াগু যাওয়ার আগে তার বুকে ছুরি দিয়ে আঘাত করেছিল। রোয়ান তাড়াতাড়ি লং এর জামা সরিয়ে দেখতে পায় সেই জায়গাটা নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ ইয়াগু যে ছুরিতে আঘাত করেছিল সেই ছুরিটাতে বিষ লাগানো ছিল। রোয়ান সেখান থেকে কোনো ডাক্তার আনতে যেতে চায়, তবে লং তাকে সেখান থেকে যেতে দেয় না আর তাকে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তারা দুজনে একে অপরকে প্রতি অনেক অ্যাট্রাকশন ফিল করে আর ফাইনালি তারা একে অপরকে কিস করে। আমাদের কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়। একজন ডক্টর এসে লংকে চেক করে আর রোয়ানকে বলে, তাকে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা একটা সামান্য বিষ ছিল। আমি এর অ্যান্টিডোট দিয়ে দিয়েছি, সে রেস্ট নিলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা শুনে রোয়ান ডাক্তারকে ধন্যবাদ দেয়। ডক্টর চলে যাওয়ার পর রোয়ান এরপর বসে বসে সেই চিঠিগুলো পড়তে থাকে যেগুলো আগে রোয়ান লং এর উদ্দেশ্যে লিখেছিল। সেগুলো পড়ে রোয়ান অনেক লজ্জা পেতে থাকে, তাই রোয়ান সেই চিঠিগুলো আগুনে পুড়িয়ে দেয়। হঠাৎ লং এর শরীর খারাপ করলে সে লং এর কাছে গিয়ে তার সেবা করতে থাকে। এভাবেই সে সেখানেই লং এর হাত ধরে মাটিতে বসে ঘুমিয়ে যায়। সকালে যখন লং এর ঘুম ভাঙে তখন সে রোয়ানকে এইভাবে সেবা করতে দেখে অনেক খুশি হয় আর এরপর সে আস্তে আস্তে রোয়ানের গায়ে একটা চাদর দিয়ে সেখান থেকে চলে যায়। আগের দিন লং সেই সিক্রেট রুমে যে কাগজটা পেয়েছিল আজ সে সেই কাগজটা ছিঁড়ে ফেলে। হয়তো এটা রোয়ানের বিরুদ্ধে কোনো কথা ছিল। যাই হোক, আমাদের পরের দিনের সকালের দৃশ্য দেখানো হয়। আজকে শিয়াও আর সেই হোটেলে ছিল না। সে একটা অনুষ্ঠান আয়োজন করেছে আর আজকে এই অনুষ্ঠানে রাজা নিজেও উপস্থিত ছিল। সেখানে অনুষ্ঠানের একটা শুরুতে সে ডান্সিং বয়রা আসে। প্রথমে তারা তিনজন একসঙ্গে ডান্স করতে চায়, তবে তারা কেউই ঠিকঠাক ভাবে ডান্স করতে পারছিল না। তাই আজকে তারা সিদ্ধান্ত নেয় তারা
রাজার সামনে আলাদা আলাদা করে নিজেদের ট্যালেন্ট শো করবে। সেখানকার একটা ছেলে ছিল যে অনেক ভালো গান পারত, তাই সে গানের সাথে ডান্স করতে থাকে। সবাই তার এই পারফরমেন্সটা অনেক পছন্দ করছিল। তবে হঠাৎই তার গলা থেকে আওয়াজ বের হওয়া বন্ধ হয়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে থেকে জানতে পারি রোয়ান আর তার 2 মেট আর লং এর গার্ডের সাথে মিলে কিছু একটা করেছিল, যার কারণে এই ছেলেটার কথা বলতে পারছিল না। হঠাৎ এইভাবে কথা বন্ধ হয়ে যাওয়ায় ছেলেটা অনেক অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আরেকটা ছেলে আসে যে অনেক ভালো ডান্স পারত। তবে এই ছেলেটাকে সবাই পছন্দ করত কারণ সে অনেক লম্বা ছিল। তবে তার এই লম্বা হওয়ার পিছনে অনেকটা কারণ ছিল। রোয়ানের কথা থেকে আমরা জানতে পারি এই ছেলেটা অতটা লম্বা কারণ তার পায়ের জুতো অনেক লম্বা করে বানানো হয়েছিল, যার কারণে তাকে দেখতে অনেক লম্বা লাগে। রোয়ানের পরিকল্পনা করে যাতে সেই শোয়ের মাঝখানে তার জুতাটা খুলে যায়। পরিকল্পনা মোতাবেক তার শোয়ের মাঝখানে জুতোটা খুলে যায় আর সবাই তার আসল উচ্চতাটা দেখতে পায়। যাই হোক, এরপর সর্বশেষে যে ছেলেটা আসে তাকে দেখে সবাই অনেক পছন্দ করে কারণ সে অনেক হ্যান্ডসাম। সে নিজেও পারফরমেন্স করতে থাকে। তবে হঠাৎই তার মাথার উপর একটা চুল খুলে পড়ে যায়, অর্থাৎ এতদিন সে নকল চুল ব্যবহার করত। এটা দেখে সেখানে সবাই হাসতে থাকে আর ছেলেটা অনেক অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। তাদের 3 জনের শোটাই রোয়ান আর তার মেয়েরা মিলে খারাপ করেছে। এরপর আরেকটা শো এর আয়োজন করা হয় যেখানে রোয়ান শর্ট ডান্স করবে। সে অনেক নার্ভাস ছিল কারণ সে তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। সে আগে একটুও প্র্যাকটিস করেনি। সে মডার্ন দুনিয়ার একজন মানুষ, তাই সে এসব কিছু তার কাছে কোনো ব্যাপার না। সে এরপর শর্ট নিয়ে একটা ডান্স প্লে করে। লং এটা দেখে বুঝতে পারে এটা সেই ডান্স যেটা রোয়ান তাকে করতে দেখেছিল। রোয়ান ভালোই ডান্স করছিল, তবে ডান্সের একটা পর্যায়ে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর সেই শর্টটা সেখান থেকে সাধারণ জনগণের দিকে এগিয়ে যায়। সে চাইলেও নিজেকে আটকাতে পারছিল না। লং বিষয়টা বুঝতে পারে আর সেখানে চলে আসে আর তাকে ধরে নেয়। আর উপর থেকে রোয়ানের মেয়েরা তাদের উপর ফুল ছোড়াচ্ছিল। তারা দুজনেই এখানে একটা সুন্দর একটা ডান্স পারফরমেন্স করে আর রাজা তাদের পারফরমেন্স দেখে অনেক পছন্দ করে আর রোয়ানকে আজকের এই শো এর উইনার ঘোষণা করে। রোয়ান এমন হঠাৎ শর্ট ডান্স করছিল, এটা নিয়ে রাজার যে বাকি রানী ছিল তারা বেশ রেগে যায়। তবে রাজা বলে সে মিলিটারি ফ্যামিলির মেয়ে, সে সাধারণভাবে ছোট থেকে এমন শর্ট প্র্যাকটিস দেখেছে, তাই হয়তো বা সে ভালো শর্ট ডান্স করতে পেরেছে। রাজা খুশি হয়ে তাকে তার কাছে একটা গিফট চাইতে বলে। রোয়ান রাজার কাছে এমন কিছু চায় যেটা শুনে রাজা অনেক রেগে যায়। রাজা রেগে যাওয়ার সাথে সাথে সবাই তাকে শান্ত করার জন্য নীল ডাউন হয়ে বসে পড়ে। লং রাজাকে বলে এটাতে রোয়ানের কোনো দোষ নেই, আমি তাকে এমন কিছু একটা চাইতে বলেছি। রাজা কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকে আর এরপর রোয়ান যে জিনিসটা চেয়েছে সেটা তাকে দিয়ে দেয়। সেখান থেকে যাওয়ার আগে রাজা লংকে বলে তুমি যাকে ভালোবাসো তাকে প্রোটেক্ট করবে, আর এটা ঠিক হবে কখন সেটা নিজের জীবনের বিরুদ্ধে গিয়ে নয়। অর্থাৎ রাজার এই আচরণ দেখে মনে হচ্ছিল সে লং এর অনেক কেয়ার করে, যেটা লং এর অনেক ভালো লাগে। কেননা রাজা কখনোই তাকে এতটা পছন্দ করতো না। রাজা এত বড় একটা আবদার মেনে নিয়েছে, এই বিষয়টা নিয়ে সবাই সেলিব্রেট করছিল। রোয়ান আর মেয়েদের নিয়ে নিজের হওয়া শেখাচ্ছিল। সেখানে লংকে দেখে সে লং এর কাছে যায়। কথায় কথায় সে লং এর কাঁধে কতকালে সে জায়গাটায় ব্যথা পেয়েছিল সে জায়গাটা ধরে ফেলে। রোয়ানের আঘাতের জায়গাটা দেখতে চাইলে লং তাকে দেখতে দেয় না কারণ সে লজ্জা পেতে থাকে। তাই সে রোয়ানের কাছ থেকে পালাতে থাকে। এক পর্যায়ে তারা দুজন একে অপরকে সাথে ধাক্কা খায়, একে অপরকের মধ্যে কিস হয়ে যায়। এখানে সিনটা কাট হয়। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। লং এর ঘুম ভাঙলে রোয়ান তাকে একটা লিচু খেতে দেয়। তারা এখানে বসে কথা বলছিল আর কথা বলতে বলতে লং তার মায়ের কথা মনে পড়ে যায়। সে সেখানে রোয়ানকে বলতে থাকে আমি ছোটবেলায় আমার মায়ের সাথে এতটা বেশি সময় কাটাতে পারিনি। লং এর কথা শুনে রোয়ান বুঝতে পারে তার অনেক মন খারাপ। হঠাৎ বাহির থেকে ডাক আসলে তারা সেখানে চলে যায়। রোয়ান হাতে কিছু একটা আতশবাজি নিয়ে সেগুলো জ্বালাতে থাকে আর অনেক মজা করতে থাকে। রোয়ান এই মেয়েদের সাথে মজা করতে দেখে লং অনেক খুশি হয়, কারণ সাধারণত মালিকেরা মেয়েদের সাথে কখনোই একসঙ্গে থাকতে পারে না। তাদের এই মজার মাঝে সেখানে শিয়াও আর ইয়াগু চলে আসে। তাদের দুজনকে একসাথে অনেকদিন দেখা যাচ্ছিল না। তো রোয়ান তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এতদিন কোথায় ছিলে। এর প্রশ্নে তারা দুজনেই ঘাবড়ে যায় আর বাহানা দিতে থাকে যে তারা যার যার কাজে ব্যস্ত ছিল, তারা একসাথে ছিল না। রোয়ান তাদেরকে শান্ত করে বলে আমি তো বলছি না তোমরা একসাথে ছিলে, তোমরা এত ঘাবড়ে যাচ্ছ কেন, হয়তোবা তোমাদের কোনো কাজ ছিল, সেটা দেখার বিষয় না। তারা সেখান থেকে চলে গেলে লং বলে তাদের দুজনের আচরণ কি তোমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে না। লং এই কথাটা তাদের উপর সন্দেহ থেকে বলছিল। তবে রোয়ান এই বিষয়টা বুঝতে পারে না আর বলে হ্যাঁ আমার তো তাদের প্রতি হিংসা হচ্ছে, নিশ্চয়ই একে অপরকে প্রেমে পড়েছে, সেই জন্যই তারা একসাথে এতদিন দেখা যাচ্ছিল না। অপরদিকে আমরা ইয়াগু আর শিয়াওকে দেখতে পাই। শিয়াও ইয়াগুকে বলে তোমার হাতটা আমাকে দাও। ইয়াগু তার হাত দিতে না চাইলে শিয়াও জোর
জোর করে তার হাত নিয়ে নেয়। ইয়াগুর হাতে আঘাত ছিল, তাই সেই জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে থাকে। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। রোয়ান আর তার মেয়েরা মিলে একটা নাটক তৈরি করার চেষ্টা করছিল। সেখানে সেই লং এর মায়ের জায়গায় যে ঘটনা ঘটেছিল, যার কারণে সবাই তাকে সন্দেহ করছিল যে সেই রাজাকে মারার চেষ্টা করছিল, সেই ঘটনাটি ফুটিয়ে তোলার চেষ্টা করছিল সে, এবং এরপর তারা প্র্যাকটিস করতে থাকে। আমাদের কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়। লং রোয়ানকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে বলতে থাকে, তোমার কি শিয়াও আর ইয়াগুকে নিয়ে একটুও সন্দেহ হয় না? আমার কেন জানি ওদের অনেক পরিচিত এবং সন্দেহজনক বলে মনে হচ্ছে। তবে রোয়ান এই বিষয়টা পাত্তা দেয় না আর বলে সে সাধারণত একজন মেয়ে, তাকে এইভাবে সন্দেহ করার কোনো মানেই নেই। আমরা ইয়াগুকে দেখতে পাই, সেও ইয়াগুকে একটা কাগজ এনে দেয়। এদিকে লং এর সন্দেহ দূর করার জন্য রোয়ান ইয়াগুকে খুঁজতে যায়, তবে সে তাদেরকে খুঁজে পায় না। অন্যদিকে লং যখন তার ঘরে যায় তখন সে একটা কিছু কাগজ দেখতে পায় আর তাড়াতাড়ি রোয়ানের কাছে যাওয়ার জন্য বের হয়। এদিকে রোয়ান যখন একা একা ইয়াগুকে খুঁজে বেড়াচ্ছিল তখন হঠাৎ করে তার পিছন থেকে ইয়াগু তাকে আক্রমণ করে। ইয়াগুকে তার উপর আক্রমণ করতে দেখে রোয়ান অনেক অবাক হয়ে যায়। ইয়াগু রোয়ানের উপর আক্রমণ করতে পারছিল না, তার শুধু রোয়ানের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করছিল। সে ভাবছিল রোয়ান তার সাথে কতটা ভালো ব্যবহার করেছে। তবে নিজেকে শক্ত করে সে যখন রোয়ানের উপর আক্রমণ করতেই যাবে তখনই সেখানে লং চলে আসে আর তাকে আটকে নেয়। এরপর আমরা ইয়াগুকে সবার সামনে বসে থাকতে দেখি। ইয়াগু সবাইকে বলে কেন সে রোয়ানকে মারতে চায়। আসলে ইয়াগু আর তার বোন একসঙ্গে রোয়ানের হয়ে কাজ করত, অর্থাৎ তারা দুজনেই ছিল রোয়ানের মেড। একদিন হঠাৎ সে তার বোনের সাথে একটা জায়গায় যাচ্ছিল, পথে তাদের সঙ্গে রোয়ানের দেখা হয়। রোয়ানকে দেখতে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। তার বোন কিছু একটা বুঝতে পারে আর একটা বাহানা দিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সে বলে আমি যখন আবারও সেখানে ফিরে আসি তখন আমি আমার বোনের মৃতদেহ দেখতে পাই। শেষবার যেহেতু সে তার বোনকে রোহানের সাথে দেখেছিল তাই তার সন্দেহ রোহানের বোনকে মেরেছে। রোহানকে সন্দেহ করার কারণ হচ্ছে তার ব্যবহারটা কিছুক্ষণ আগে ভালো ছিল না, তাই সে এই বিষয়টা আরো নিশ্চিত ছিল যে তার বোনকে রোহানই মেরেছে। আর নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে মূলত সে রোহানের পার্সোনাল মেড হয়েছে আর সে তার উপর প্রতিশোধ নিতে চায়। ইয়াগু যেহেতু রোহানের উপর অনেকদিন যাবৎ নজর রাখছিল তাই সে লং এর মায়ের মৃত্যুর কেসটা সম্পর্কে অনেক কিছুই জানতো। সে লংকে একটা কাগজ দেয় যেটা সে সেই সিক্রেট রুম থেকে পেয়েছিল। লং এই কাগজটা পড়ে তার মায়ের মৃত্যু সম্পর্কে কিছু তথ্য পায় আর এই লেখাটা তার মায়ের হাতেই লেখা ছিল। সে লেখাটির মাঝে কোনো একটা ধাঁধা লুকিয়ে ছিল। লং এর মা হয়তো বা সেখানে তার মৃত্যুর কোনো কারণ বা তাকে কে খুন করতে পারে সেটার সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল। বর্তমানে তারা সবাই সেটা বোঝার চেষ্টা করছিল, তবে কিছুতেই বুঝতে পারে না। এরপর লং আগে তার ঘরে যে কাগজটা পেয়েছিল সেগুলো রোয়ানের সামনে রাখে। এখানে রোয়ানের হাতের লেখা ছিল। রোয়ান বুঝতে পারে এই কথাগুলো আগের রোয়ান লিখেছিল। রোয়ান লংকে সমস্ত সত্যি কথা বলতে বলে। রোয়ান বলে আমি যদি সত্যিটা তোমাকে বলি তাহলে তুমি হয়তোবা আমাকে বিশ্বাস করবে না। লং বলে তুমি কি বলবে? এটাই বলবে তো যে তুমি আসলে তো প্রিন্সেস রোয়ান নও। এটা শুনে রোয়ান অনেক বেশি অবাক হয়। সেখান থেকে সব মেয়েরা চলে যায়। আমরা ইয়াগুকে দেখতে পাই, তাকে একটা ঘরে হাত বেঁধে বন্দি করে রাখা হয়েছিল। তার কাছে একজন মেড আসে আর বলে তুমি কেন রোয়ানকে মারার চেষ্টা করছিলে? বুঝলাম তোমার বোনের মৃত্যুর জন্য তুমি তাকে মারতে চেয়েছিলে, তবে তুমি কি খেয়াল করনি সে আগের থেকে অনেক বদলে গিয়েছে? তখন ইয়াগু বলে সে আগের থেকে বদলে গিয়েছে, সে আগের থেকে অনেক কাইন্ড হয়ে গিয়েছে, সেজন্য আমি তাকে মারতে পারিনি, না হলে আমি এতক্ষণে তাকে মেরে ফেলতাম। আমরা আবারও লং আর রোয়ানকে দেখতে পাই। রোয়ান লংকে সব কথা খুলে বলে যে সে মডার্ন দুনিয়া থেকে একটা গেমের মধ্যে চলে এসেছে। লং প্রথমে বিশ্বাস করতে চায় না যে তারা যে ওয়ার্ল্ডে আছে সেটা সম্পূর্ণ ফেক ওয়ার্ল্ড, তবে সে এখন রোয়ানের সঙ্গে তর্ক করে না। লং বলে তুমি আগের রোয়ানের মতো একদমই না, তবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি রোয়ান না হলেও তুমি আগের রোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। আমি আগের রোয়ানকে একদমই পছন্দ করতাম না, তার সাথে আমার কোনো সম্পর্কও ছিল না, তবে আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসি। বর্তমানে এই কথাগুলো লং তার গার্ডের সঙ্গে শেয়ার করছিল। আমরা রোয়ানকে দেখতে পাই, সে হাতে একটা ছুরি নিয়ে ইয়াগুর কাছে আসে। ইয়াগু মনে করে রোয়ান হয়তোবা তাকে মেরে ফেলবে, তাই সে নিজের চোখ বন্ধ করে নেয়। তবে রোয়ান তাকে না মেরে তার হাতের বাঁধনটা খুলে দেয় আর তাকে নিয়ে প্যালেসের বাহিরে চলে আসে। রোয়ান বলে লং কখনোই তোমাকে ছাড়বে না, তুমি একজন প্রিন্সেস মারার চেষ্টা করেছিলে, এই জন্যই তোমার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। তবে আমি জানি এটা তোমার কোনো দোষ নেই, তাই আমি তোমাকে পালাতে সাহায্য করছি। তুমি এখন এই শহর থেকে বেরিয়ে যাও আর কখনোই এখানে ফিরে এসো না। ইয়াগু রোয়ানকে দেখে অনেক বেশি অবাক হয়। লং এর গার্ড বিশাও টাওয়ারে যে পাউচটা পেয়েছিল সেটা ইয়াগুকে দিয়ে দেয়, কারণ সেটা তারই ছিল। ইয়াগু সেখান থেকে চলে যেতেই লং সেখানে আসে আর রোয়ানকে ছেড়ে দেওয়ার কারণটা জিজ্ঞাসা করে আর বলে তুমি কেন তাকে ছেড়ে দিয়েছো? সে তোমাকে মারার চেষ্টা
করছিল। সে যে তোমাকে আবারও মারার চেষ্টা করবে না তার কি গ্যারেন্টি আছে? তবে রোয়ান লংকে বলে আমার বিশ্বাস সে এমন কিছুই করবে না। তখনই সেখানে তাদের একজন মেড আসে, সে অনেক আহত ছিল। সে সেই পেন্টিংটা সম্পর্কে কিছু বলার চেষ্টা করে যেটা তারা লংয়ের মায়ের সিক্রেট চেম্বার থেকে পেয়েছিল। এদিকে আমরা ইয়েগুকে দেখতে পাই, সে জঙ্গলের পথ ধরে এই শহরে যাচ্ছিল, তবে সে হঠাৎই থেমে যায়। এখানে সিন কাট হয়, আমাদের রোয়ান আর লংকে দেখানো হয় তারা সবাই একসাথে বসে আলোচনা করছিল। আসলে পেন্টিংটা শিয়াও নিয়ে গিয়েছে। শিয়াও এতদিন ধরে তাদের সাথেই আছে আর তার উপরে কেউ কখনো সন্দেহ করেনি, তবে হঠাৎ করে সে এমন কেন করলে সেটাই কেউ বুঝে পাচ্ছে না। আমরা শিয়াওকে দেখতে পাই, শিয়াও জঙ্গলে সে পেন্টিংটা নিয়ে আর মাস্টারের কাছে যায়। এখানে আমরা শিয়াওয়ের মাস্টারের চেহারা দেখতে পাই। শিয়াওয়ের মাস্টার আর কেউ না বরং রোয়ানের ভাই কং। কং শিয়াওয়ের কাছ থেকে সে পেন্টিংটা নিয়ে নেয় আর এরপর শিয়াওকে জিজ্ঞাসা করে তুমি কি রোয়ানকে মারতে পেরেছো? শিয়াও বাহানা করে বলে রোয়ান অনেক ট্যালেন্টেড, সে আমার থেকে অনেকবার বেঁচে যাচ্ছে, আমি অনেকভাবে তাকে মারার চেষ্টা করেছি, তবে সে প্রতিবারই বেঁচে যাচ্ছে আর লং তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এটা শুনে কং শিয়াওয়ের উপর একটু রেগে যায় এবং শিয়াওকে থ্রেট দেয়। এরপর সে পেন্টিংটা খোলে আর বলে এটাতে তেমন বিশেষ কিছুই নেই, এখান থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে লং এর মাকে আমি মেরেছি। কং এরপর সেই পেন্টিংটা নিয়ে বাড়িতে চলে আসে আর ভালোভাবে দেখতে থাকে যে এই পেন্টিং এ কোনো হিংস দেওয়া আছে কিনা, তবে সে কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে রোয়ান আসে। রোয়ান এসে তার ভাইয়ের সাথে কথা বলতে থাকে। কং রোয়ানের সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, তবে রোয়ান সেই পেন্টিংটা ধরতে গেলে কং তাকে বলে এই পেন্টিংটা ধরার সবার পারমিশন নেই। রোয়ান কিছু একটা বুঝতে পারে আর কংকে বলতে থাকে তুমি আমাকে বোন বলে ডাকা বন্ধ করো, আমি তোমার বোন নই। নিজের কথার মাঝে কংকে ব্যস্ত রাখে। এই সুযোগে রোয়ান সেই পেন্টিং এর কাছে চলে যায় আর এরপর সে সেই পেন্টিংটা ভালো করে দেখতে থাকে। সেখানে যে লং এর মায়ের ছবিটা আঁকা ছিল সেই পেন্টিং এর পাশে বারে বারে হাত বুলাচ্ছিল। এই পেন্টিং এর মধ্যে আরেকটা ছবি ছিল, এটা সে বুঝতে পারে। আসলে এখানে যে আর্ট করে রাখা ছবিটা ছিল সেটা সেখানে ছিল কং। রোয়ান বুঝতে পেরে যায় আসল ঘটনাটা কি, তাই সে বলে আমার ভাই আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই, তুমি কি আমার গল্প শুনবে? কং এক্সাইটেড হয়ে নিজের সিটে গিয়ে বসে আর এরপর রোয়ান বলতে থাকে অনেক বছর আগে এক সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে ছিল, তার সাথে রাজার পরিবারের অনেক ভালো সম্পর্ক ছিল। সেই সময় রাজা একটা মেয়েকে ভালোবেসে ফেলে। মেয়েটা ছিল অতি সাধারণ আর এই মেয়েটাকে পাঠিয়েছিল সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলেটা। সম্ভ্রান্ত ঘরের ছেলেটা মেয়েটাকে রাজার কাছে স্পাই হিসেবে পাঠিয়েছিল যাতে সে রাজার সব খবর এনে তার কাছে পৌঁছায় আর ভবিষ্যতে সে রাজার উপর আক্রমণ করে সে নিজেই রাজা হতে পারে। আস্তে আস্তে সেই মেয়েটা রাজাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তাই সে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। মেয়েটা রাজাকে সম্ভ্রান্ত পরিবারের ছেলেটার আসল সত্যিটা বলে দিতে চায়। এতে করে সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলেটা অনেক ভয় পেয়ে যায় এবং সে ষড়যন্ত্র করে রানীকে চরিত্রহীন প্রমাণ করে আর এরপরে সে রানীকে মেরে এমন ভাবে সবকিছু সাজায় যাতে রানী আত্মহত্যা করেছে। রোয়ানের গল্প বলা শেষে রোয়ান বলে সেই রানী হচ্ছে লং এর মা আর সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলেটা হচ্ছে তুমি, আর তুমি রানীকে মেরেছো। কং প্রথমেই কথা ঘোরানোর চেষ্টা করলে পরবর্তীতে সে বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, তাই সে সেখান থেকে রোয়ানকে আটকানোর জন্য তার সৈন্যদের ডাকে। তবে সেখানে তখন লং চলে আসে। লং এখানে রাজার একটা আদেশ নিয়ে আসে। সেখানে রাজা রানীর কেসটা পুনরায় ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিয়েছে আর এই সময়ে কিছুটা সন্দেহ জেনারেল কং এর উপরে যায়, তাই জেনারেল কংকে সাবধান হয়ে থাকতে বলা হয়েছে। তবে জেনারেল কং এতে ভয় পায় না। তবে জেনারেল আর বলে যদি তোমরা এখান থেকে বেঁচে ফিরে যেতে নাই পারো তাহলে আমার বিরুদ্ধে কেস সাক্ষী কে দেবে, আমি তোমাদেরকে শেষ করে দেব যাতে রাজা আমাকে সন্দেহ করতে না পারে। সেখানে থাকা সমস্ত সৈন্যরা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। লং রোয়ানকে বলে তুমি চিন্তা করো না, আমি যদি মারাও যাই তাহলে আমি তোমাকে বাঁচিয়ে তারপর মরবো। এরপর লং সেখানে থাকা সৈন্যদেরকে আঘাত করে সেখান থেকে রোয়ানকে নিয়ে পালাতে থাকে। জঙ্গলের মাঝে গিয়ে লং বলে আমি একা একা তাদের সাথে লড়াই করছি, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমরা ওভাবে দুজনে একসঙ্গে হাত ধরে পালাতে পারবো না। রন প্রথমে না যেতে চাইলেও লং এর জোরাজুরিতে তাকে যেতে হয়। এরপর লং সেখানে সেই সৈন্যদের সাথে লড়াই করতে থাকে আর রোয়ান সেখান থেকে পালাতে থাকে। তবে লং এত সৈন্যদের সাথে পেরে ওঠে না আর এক পর্যায়ে তাকে সৈন্যদের কাছ থেকে হারতে হয়। আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। কং লংকে নিয়ে পাহাড়ের ধারে যায়। সেখানে একদম কিনারায় রোয়ান দাঁড়িয়েছিল। কং লংকে বলে তুমি আজ নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে হারাতে দেখবে। তুমি একবার তোমার সামনে তোমার মাকে দেখেছো, আজ নিজের ভালোবাসার মানুষকে মরতে দেখবে। লং রোয়ানকে বাঁচানোর জন্য তার কাছে যেতে চায়, তবে সৈন্যরা তাকে ধরে ফেলে আর রোয়ানও নিজে থেকে সেই পাহাড় থেকে লাফ দেয়। এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের লংকে দেখানো হয়। লং অনেক হতাশ ছিল আর সে বিধ্বস্ত অবস্থায় নিজের ঘরে ড্রিঙ্ক করছিল। সারা ঘর এলোমেলো ছিল, সে শুধু ড্রিঙ্ক করছিল।
করছিল আর রোয়ানের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করছিল। সে সময় বাইরে একজন গার্ড আসে। সেই গার্ড কং এর পক্ষ থেকে লং এর জন্য একটা ইনভিটেশন নিয়ে এসেছিল। লং এর গার্ড আর রোয়াং এর মেডরা মিলে তাকে মারধর করছিল। চেঁচামেচির শব্দ শুনে লং বাইরে বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে এত ঝামেলা হচ্ছে কিসের। সেই গার্ড বলে জেনারেল কং আপনাকে একটা ছবি ইনভাইট করেছে। সে আপনার সাথে কোনো কিছু সেলিব্রেট করতে চায়, সে কারণে আপনাকে একটা ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। এটা শুনে লং অনেক রেগে যায় আর সেই গার্ডকে লাথি মেরে তাড়িয়ে দেয়। কং নিজেই রোয়ানকে মেরে আবার সেই তার সেলিব্রেট করার জন্য লংকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। সেটা দেখে লং অনেক বেশি রেগে যায় আর এরপর সে কং এর কাছে যেতে থাকে। আমরা কংকে দেখতে পাই যে অনেক আনন্দই ছিল। তার সামনে কিছু মেয়েরা ডান্স করছিল। লং যখন সেখানে রেগে মেগে আসে আর একটা তরোয়াল বের করতে যায় কংকে মারার জন্য, তখনই সেই মেয়েদের মধ্যে থাকা একটা মেয়ে আস্তে করে সেই তরোয়ালটা ভিতরে ঢুকিয়ে দেয় আর তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন এখানে কোনো ঝামেলা সৃষ্টি না করে। লং কং এর সঙ্গে স্বাভাবিক হয়ে কিছু কথা বলার চেষ্টা করে। তখনই তারা বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখতে পায় বিশাও টাওয়ারে একটা মেয়ে নিজের মুখ ঢেকে সল্ট ডান্স করছিল। আশেপাশে সবাই সেটা দেখছিল আর বলছিল এটা তো কঙ্কোবাইং লি অর্থাৎ লি এর মা। লং এর মাও ঠিক সেম ভাবেই ডান্স করতো। লং এই ডান্স দেখে তার মায়ের কথা মনে করতে থাকে। সেখানে যে মেয়েটা ডান্স করছিল সে সবার সামনে অতীতের কথা বলতে থাকে, যেখানে বলে কিভাবে কং রানীকে ব্যবহার করেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তবে লং এর মা যখন এটা মানতে চায়নি তখন সে কিভাবে লং এর মাকে হত্যা করেছে আর তাকে ফাঁসিয়েছে সবকিছু বলে দেয়। তার এই সমস্ত কথাগুলো শুনে আশেপাশে অনেক ভিড় হয়ে যায়। ইনভিরিয়াল গার্ডরা সেখানে চলে আসে। কং সেই মেয়েটার কাছে যায় আর বলে তুমি কে আর তুমি এসব কথা কোথা থেকে জেনেছো? তুমি জানো এই কথার জন্য তোমাকে কত বড় শাস্তি হতে পারে? তখনই সেই মেয়েটা নিজের মুখ খুলে ফেলে, যেটা ছিল আসলে রোয়ান। রোয়ানকে দেখে আশেপাশের সবাই লোকজন অনেক অবাক হয় আর লং অনেক খুশি হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় রোয়ান যখন সৈন্যদের হাত থেকে পালাচ্ছিল তখন তাকে শিয়াও তাড়া করছিল। রোয়ান পালাতে পালাতে একদম কিনারায় চলে আসে। শিয়াও তাকে মারতেই যাবে তখন ইয়াগু এসে তাকে বাঁচিয়ে নেয়। ইয়াগু ফিরে যায়নি, সে আবার রোয়ানকে বাঁচানোর জন্য এই শহরে ফিরে এসেছে। ইয়াগু আর শিয়াও এর মাধ্যমে একটা ফাইট হয় আর এই ফাইটে ইয়াগু অনেক আহত হয়ে পড়ে। তখন তার কাছ থেকে একটা ছোট রুমাল বেরিয়ে আসে। এই রুমালটা শিয়াও তাকে দিয়েছিল। অর্থাৎ এখানে বোঝাই যায় যে শিয়াও আর ইয়াগু দুজনকে অনেক ভালোবাসতো, তবে সময় আর পরিস্থিতির চাপে সেটা কখনোই প্রকাশ করতে পারেনি। এখানে শিয়াও যখন রোয়ানকে একেবারেই মেরে ফেলতেই যাবে তখনই ইয়াগু তার কাছ থেকে একটা ওয়েব পেপার নিয়ে শিয়াওকে মেরে ফেলে। ইয়াগু নিজেও অনেক আহত ছিল, তাই সে রোয়ানের সাথে একটা প্ল্যান করে যেখানে সে রোয়ানের ড্রেস পরে সবার সামনে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই স্যাক্রিফাইসটা আসলে ছিল শিয়াও এর জন্য, কারণ সে নিজ হাতে শিয়াওকে মেরেছে। যতই হোক সে শিয়াওকে অনেক বেশি ভালোবাসতো। যাই হোক এই সুযোগে রোয়ান সেখান থেকে পালিয়ে যায়। ইয়াগু রোয়ানকে লং এর মায়ের মৃত্যুর কিছু এভিডেন্স দিয়েছিল, যেখান থেকে এটা প্রমাণ হয়ে যায় যে লং আসলে এসব কিছুর জন্য দায়ী। বর্তমানে এসব কিছু রোয়ান সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল এবং সে সবকিছু প্রমাণও করে দেয়। এতে করে কং সেখানে ধরা পড়ে যায়। কং যখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে তখন সে রোয়ানকে ধরে নেয়। তখন রোয়ান নিজেই সেই বিশাল টাওয়ার থেকে লাফ দেয়। নিচে লং ছিল, সে রোয়ানকে বাঁচিয়ে নেয়। কং যেভাবে লং এর মাকে মেরেছিল ঠিক একইভাবে রোয়ানকে সবার সামনে ফেলে দেওয়া হয় এবং আমাদের শেষ দৃশ্যে সেই হোটেলের দৃশ্য দেখানো হয়। রোয়ান আজও সেই স্টোরি টেলারের ড্রেস পরে মঞ্চে এসেছে। সে দেখতে পায় তার সামনে 3 মেড সহ ইয়াগু কাজ করছে, সব কাস্টমারকে সার্ভ করছে আর একটা কোনায় দাঁড়িয়ে শিয়াও তাদের দেখে হাসছে। তারা সবাই অনেক খুশি আছে। তবে আমরা বুঝতে পারি এসব কিছু রোয়ানের কল্পনা, কেননা সবাই তো মারা গিয়েছিল। এই স্টোরিটাতে তো আমাদের শিয়াও আর ইয়াগুর জন্য অনেক বেশি খারাপ লাগছিল। যাই হোক রোয়ান এসব ভেবে কান্না করতে থাকে। তখনই তার কাছে লং আসে। লং এসে তাকে শান্ত করার চেষ্টা করে আর তখনই আমাদের মডার্ন দুনিয়ায় নিয়ে যাওয়া হয়। মডার্ন দুনিয়ায় রোয়ান সেই ভার্চুয়াল গেমটায় মাথায় পড়ে ঘুমিয়ে গিয়েছিল। তখন সেখানে তার ফ্রেন্ড এসে তাকে ডেকে তোলে। রোয়ান বুঝতে পারে সে এতক্ষণে একটা ভার্চুয়াল গেমের মধ্যেই ছিল। তবে সে যখন তার ফ্রেন্ডের দিকে তাকায় তখন সে বুঝতে পারে ভার্চুয়াল গেমের মধ্যে লং এর ক্যারেক্টারে ছিল সে। রোয়ানের ফ্রেন্ড তাকে বলে আমার গেমটা কি তোমার পছন্দ হয়েছে? তখন রোয়ান বলে তুমি নিজের মতো একটা ক্যারেক্টার তুমি বানিয়েছো তাই না? এখানে রোয়ানের ফ্রেন্ডের হাবভাব দেখে আমরা বুঝতে পারি এই মডার্ন দুনিয়ায় লং তাকে পছন্দ করে। এখানে যেহেতু দুজনে একে অপরকে পছন্দ করতো তাই হয়তো ভবিষ্যতে তারা দুজনে একটা কাপেল হয়ে যাবে। যাই হোক এই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করি এই ড্রামাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং যদি এই ড্রামাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য
কোনো ড্রামা নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।